আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা ইংরেজি সাহিত্যের রেস্টোরেশন পিরিয়ডের উপরে। এর আগে কমনওয়েলথ পিরিয়ড পর্যন্ত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলি আমি চাকরির পরীক্ষার্থীদের জন্য বানাচ্ছি, ইংরেজি সাহিত্যের পরীক্ষার্থীদের জন্য না। দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের 3টা ভাগ আছে: দ্য রেস্টোরেশন পিরিয়ড, দ্য অগাস্টাইন পিরিয়ড অ্যান্ড দ্য এজ অফ সেন্সিবিলিটি। এই 3টা পিরিয়ড। এই 3টা পিরিয়ডের ডেট মনে রাখতে হবে। বিশেষ করে এই ডেটটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম ডেটও মনে রাখতে হবে এবং কত সেঞ্চুরিতে সেই হিসাব করেও মনে রাখতে হবে। এই কোশ্চেনটা অলরেডি একবার বিসিএস পরীক্ষায় আসছে। আর 1798 এই সালটা এমনিতেও আপনার মনে রাখতেই হচ্ছে, কারণ এই সালটা খুবই গুরুত্বপূর্ণ। 1798 সাল দিয়ে কিন্তু রোমান্টিক পিরিয়ড এবং নিউ ক্লাসিক্যাল পিরিয়ড দুইটাই মনে রাখা যায়। 1798 সালে লিরিক্যাল ব্যালেড নামক কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে ইংরেজি সাহিত্যের রোমান্টিক পিরিয়ডের যাত্রা শুরু হয়। সো এই ডেটটা ইম্পর্ট্যান্ট। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড 16 এবং 18 সেঞ্চুরির মধ্যে পড়ে। আরেকটা নাম আছে, সেটা হলো সুডো ক্লাসিক্যাল পিরিয়ড। পি এর উচ্চারণটা কিন্তু হবে না। এছাড়াও এই যুগকে এনলাইটেনমেন্ট পিরিয়ড বলা হয়। এই যুগের স্লোগানটা পড়তে হবে আর্ট ফর হিউম্যানিটির স্যাক। আর রোমান্টিক এজে এই স্লোগানটা হবে আর্ট ফর আর্ট স্যাক। এই তারিখগুলিও পড়তে হবে, আবার কোন সেঞ্চুরিতে পড়ে সেটাও পড়তে হবে। খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট কোনো কোনো চাকরি পরীক্ষায় আমি এখান থেকে কোশ্চেন আসা দেখছি, ইচ্ছা করলে পড়তে পারেন। এই বইয়ে রেস্টোরেশন পিরিয়ডের উপর 9টা কবি দেওয়া আছে। এর ভিতরে 6টা কবি পড়লেই হবে। যখন এই কবির নামগুলি পড়বেন তখন একটু খেয়াল করে পড়বেন। যে নামগুলির সাথে মিল আছে সেগুলি একসাথে করে পড়লে মনে রাখতে সুবিধা হয়। যেমন রেস্টোরেশন পিরিয়ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবি হলো জন মিল্টন, এরপর জন ড্রাইডেন, জন বানিয়ান, জন লক। এই 4 জনের নামে জন আছে, সেজন্য আমি এই 4 জনকে একসাথে লিখছি। এরপর একজনের নাম হলো উইলিয়াম কনগ্রিভ। এরপরে আরেকজন আছে স্যামুয়েল ব্যাটলার। এই 6 জনের নাম মনে রাখলেই হবে। এভাবে রিলেটেড করে আসলে মনে রাখার দরকার আছে, কারণ যতবারই পড়েন পরীক্ষার হলে যাই ভুল হয়ে যেতে পারে। রেস্টোরেশন পিরিয়ড সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। রেস্টোরেশন মিনস রেস্টোরেশন অফ মোনার্কি। এর মানে রাজতন্ত্রের পুনর্জন্মের কথা বলা হয়েছে, কারণ কমনওয়েলথ পিরিয়ডে কোনো রাজা ছিল না। আর রেস্টোরেশন পিরিয়ডে চার্লস II ইনি হলো রাজা ছিলেন। সো এই পিরিয়ডটা থেকে রাজতন্ত্রের আবার পুনর্জন্ম হয়, সেজন্য এখানে রেস্টোরেশন অফ মোনার্কি বলা হয়েছে। এছাড়াও এই যুগের বিখ্যাত কবি জন ড্রাইডেনের নাম অনুসারে এই যুগকে এজ অফ ড্রাইডেনও বলা হয়। এই বিষয়টা আসলে খেয়াল রাখবেন। মিল্টন অনেক বেশি বিখ্যাত, বাট মিল্টনের নামে কিন্তু এই যুগ রাখা হয়নি, ড্রাইডেনের নামে রাখা হয়েছে। এরপর এই বিষয়গুলো একবার রিডিং দিয়ে দেখতে পারেন। ফার্স্টে হলো জন মিল্টন। উনি ছিলেন এপিক পয়েট, তার মানে মহাকাব্যের কবি। বাংলায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে মহাকাব্যের কবি বলা হয়। ওনার 2টা বিখ্যাত মহাকাব্য হলো প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেইন। প্যারাডাইস লস্ট হলো 12 খণ্ডে রচিত এবং এটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, মানে অমিত্যাক্ষর ছন্দে লেখা। প্যারাডাইস রিগেইন এটা উনি মূলত ওনার অন্ধ অবস্থায় লিখছিলেন। মিল্টন 1652 সালে অন্ধ হয়। এখানে থিম অফ প্যারাডাইস লস্ট এই বিষয়টা খেয়াল করে পড়তে হবে। টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান। এই কোশ্চেনটা 44 বিসিএস পরীক্ষায় আসছে। এটা সাধারণত গড টু ম্যান আর ম্যান টু গড এই 2টা বিষয়ের ভিতরে কনফিউশন হয়। ম্যানটা লাস্টে হবে। এরপরে ফেমাস এলিজিস, শোকগীতি। এপিক আর এলিজি 2টা আলাদা বিষয়। এপিক হলো মহাকাব্য আর এলিজি হলো শোকগীতি। শোকগীতিগুলি সাধারণত কারোর মৃত্যু নিয়ে লেখা হয়, আর যার মৃত্যু নিয়ে লেখা হয় এখান থেকে কোশ্চেন আসে। সো এই নামগুলি মনে রাখার চেষ্টা করবেন। এরপরে এই ধরনের আরও অনেকগুলি শোকগীতি পাবেন যেখানে কারো না কারোর মৃত্যু নিয়েই লেখা হয়েছে। সো যার মৃত্যু নিয়ে লেখা হয়েছে তার নামটা মনে রাখবেন, বিশেষ এই ধরনের কোশ্চেন আসে। সো জন মিল্টনের লাইসিদাস তার বন্ধু এডওয়ার্ড কিংয়ের মৃত্যু নিয়ে লেখা। এরপর সং অফ শেক্সপিয়ার এই 2টাই পড়বেন। তার প্রথম কবিতা অন দ্য মর্নিং অফ ক্রিস্ট ন্যাটিভিটি, এটা মূলত যীশুখ্রিস্টের জন্মের উপরে লেখা। এছাড়াও ওনার কাব্যনাট্য, গদ্য রচনা আর সনেট আছে, এগুলি একটু দেখবেন। এখানে মিল্টনের কিছু কোটস দেওয়া আছে, এগুলি পড়বেন। 3টাই পড়তে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। ইট ইজ বেটার টু রাইজেন ইন হেল দেন টু দ্য সার্ভ ইন হ্যাভেন। এই কথাটা আসলে শয়তান বলছিল। এটা আসলে প্যারাডাইস লস্টের ডায়লগ, এটা ইজিলি বোঝা যাচ্ছে। চাইল্ডহুড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডে, ডেথ ইজ দ্য গোল্ডেন কি দ্যাট ওপেন্স দ্য প্লেস অফ ইটার্নিটি। মৃত্যুর মাধ্যমে মানুষ অমরত্ব লাভ করে। সো এটাও কিন্তু প্যারাডাইস লস্টের সাথে একটু রিলেটেড মনে হয়। আসলে কোনো না কোনো কিছু দিয়ে রিলেট করে মনে রাখতে হবে, কারণ এই বইয়ে অনেকগুলি ডায়লগ আছে। যদি গোনা শুরু করা যায় 100-200টার বেশি হবে। এতগুলি মনে রাখা আসলেই কষ্টকর, কিন্তু প্রতিটাই আপনাকে পড়তে হবে। এই জন্য কোনো না কোনো কিছুর সাথে রিলেটেড করে পড়ার চেষ্টা করবেন। সো এটা যেহেতু পরকালের সাথে রিলেটেড,
সেজন্য এই বিষয়টা প্যারাডাইস লস্টের সাথে যায়, এভাবে মনে রাখার চেষ্টা করবেন। সাধারণত যে কাব্যগ্রন্থগুলি কোনো কিছু অনুকরণ করে করা হয়নি, মানে সেটাই প্রথম, সেগুলিকে প্রাইমারি এপিক বলা হয়। আর সেকেন্ডারি এপিক হলো যেগুলি সাধারণত অন্য কোনো উৎস থেকে নেওয়া হয়েছে, যেমন প্যারাডাইস লস্ট, এটা কিন্তু বাইবেলের কাহিনী থেকে নেওয়া, মানে আদম হাওয়ার কাহিনী নিয়ে লেখা। এই কাহিনীটা অলরেডি আগে থেকে ছিল, সেজন্য এটা সেকেন্ডারি এপিক হবে। এরপরে জন ডাইডেন, ওনার টাইটেলটা ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবেন। ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম। ওনার এখানে কিছু বইয়ের নাম লেখা আছে, সবগুলি না পড়লেও অন্তত যেগুলি গাঢ় কালি দেওয়া সেগুলি পড়ার চেষ্টা করবেন। অল ফর লাভ আর লাভ ফর লাভ, এই দুইটা একটু খেয়াল করে পড়বেন। জন ডাইডেনের 3টা উক্তি দেওয়া আছে, সেটা হলো দে থিঙ্ক টু লিটিল হু থিঙ্ক টু মাচ, উই ফার্স্ট মেক আওয়ার হ্যাবিটস দেন হ্যাবিটস মেক আস, জেলাসি ইজ দ্য প্রুফ অফ লাভ। এরপরে উইলিয়াম কনগ্রিভ, উনি মূলত জনাদান সুইফটের বন্ধু ছিলেন, এটা মনে রাখবেন। উনি মূলত বিখ্যাত ছিলেন কমেডি অফ ম্যানার্স থেকে, কনগ্রিভ থেকে কমেডি অফ ম্যানার্স মনে রাখবেন। ওনার কিছু নাটক ছিল, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এটা অলরেডি বিশেষ পরীক্ষায় একবার আসছিল। লাভ ফর লাভ, দ্য ডাবল ডিলার, দ্য ওল্ড ব্যাচেলর আর দ্য মর্নিং ব্রাইড। এই চারটার ভিতরে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে উইলিয়াম থেকে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডটা মনে রাখবেন। এরপরে জন বানিয়ান, উনি মূলত ধর্ম রিলেটেড গদ্য লিখতেন। ওনার পিলগ্রামস প্রোগ্রেস, এটা হলো ক্রিস্টিয়ানস নামে একজনের তীর্থযাত্রা নিয়ে লেখা। দ্য হলি ওয়ার্ড, দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ মিস্টার ব্যাডম্যান। সো ওনার ক্ষেত্রে ধর্ম রিলেটেড ব্যাপারটা মনে রাখলেই ওনার ডায়লগটা মনে রাখাও সহজ হয়, কারণ উনি যে ডায়লগটা বলছে সেটা আসলে একজন ধার্মিক মানুষরাই বলে। সেটা হলো ইন প্রেয়ার ইট ইজ বেটার টু হ্যাভ এ হার্ট উইদাউট ওয়ার্ডস দেন ওয়ার্ডস উইদাউট এ হার্ট। মানে শুধুমাত্র প্রেয়ার ওয়ার্ডসটা দিয়ে মনে রাখতে পারবেন, মানে এখানে ধর্ম রিলেটেড কিছু ওয়ার্ড মনে রাখলেই হচ্ছে, যেমন পিলগ্রামস, পিলগ্রাম অর্থ কিন্তু তীর্থযাত্রা। হলি, হলি অর্থ পবিত্র, এটাও কিন্তু ধর্মের সাথে যায়। আর লাইফ অ্যান্ড ডেথ, এই দুটো তো অবশ্যই যায়। আর প্রেয়ার, সো এই ওয়ার্ডগুলি দিয়েই কিন্তু মনে রাখতে পারতেছেন জন বানিয়ানের সব কিছু। এরপরে স্যামুয়েল ব্যাটলার, এখানে ওনার একটি বইয়ের নাম লেখা আছে হুদিবাস। আর এখানে একটা জিনিস খেয়াল করে পড়বেন, রেস্টোরেশন পিরিয়ডের স্যামুয়েল ব্যাটলার, এই কবিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ না হলেও ভিক্টোরিয়ান এজেও সেম এই নামের একজন উপন্যাস লেখক আছেন স্যামুয়েল ব্যাটলার, উনি কিন্তু ইম্পর্ট্যান্ট। জন লক থেকে ওনার টাইটেলটা পড়বেন, ওনার টাইটেলটা ইম্পর্ট্যান্ট। উনি হলেন ফাদার অফ মডার্ন ডেমোক্রেসি, মানে আধুনিক গণতন্ত্রের জনক। আর এখানে ওনার 2টা বই আছে, এই 2টা বই পড়বেন, অ্যান এসে কনসার্নিং হিউম্যান আর আন্ডারস্ট্যান্ডিং। ওনার এই 2টা পড়বেন, এটা কিন্তু অনেক জায়গায় দেওয়া আছে, অনেক বই দেওয়া আছে। যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই। আর এই 3জন কবি নিয়ে পড়তে হয় না, আমি কোশ্চেন তেমন আশা দেখি নাই, ইচ্ছা করলে পড়তে পারেন, তবে পড়তে হয় না। এরপরে ইংরেজি সাহিত্যের ভিডিওটা অগাস্টাইন পিরিয়ডের উপর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা থাকলো।